দেশ গড়তে জুলাই পদযাত্রা বাস্তবায়নের অংশ হিসেবে নরসিংদীতে পথসভা অনুষ্ঠিত হবে আজ। এইচএসসি পরীক্ষার কারণে দুপুরের পর সকল আয়োজনের সিদ্ধান্ত নেয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। শহীদ পরিবারের সাথে সাক্ষাতের পর পদযাত্রায় অংশ নেবেন তারা। শহরের জেলখানা মোড় থেকে শুরু করে নরসিংদী পৌরসভা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবার কথা রয়েছে পদযাত্রার। সেখানে দিনে কর্মসূচি শেষ করে সাভারে যাওয়ার কথা রয়েছে এনসিপির নেতাদের। এদিকে নিরাপত্তা নিশ্চিতে শহরে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। 5 আগস্ট ঘিরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে তিনি সাংবাদিকদের কথা বলেন। 11 দিনের বিশেষ অভিযান প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের উপর অভিযান পরিচালনা করা হয়। এবারে অভিযান প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলতে পারবে বলে এড়িয়ে যান তিনি। রংপুরে হামলায় জড়িতদের কেউ ছাড় পাবে না বলেও জানান উপদেষ্টা। 5 আগস্ট ধরে কোনো ধরনের কোনো নিরাপত্তার কোনো সমস্যা নেই, সবকিছু আল্লাহ দিলে ভালোভাবে হবে। এই যে বিশেষ অভিযানটার ব্যাপারে আপনারা ডিএমপি কমিশনের ওখানে যান, উনি ডিটেল আপনি অনারাইভেল ভিসাগুলো বাতিল হচ্ছে না। অনারাইভেল ভিসা বাতিল হচ্ছে না। যেই সব দেশের সাথে আমাদের অনারাইভেলের চুক্তি আছে তাদের ক্ষেত্রে আমরা অনারাইভেল ভিসা দিচ্ছি। যাদের সাথে আমাদের চুক্তি নেই তাদের তো আমরা অনারাইভেল ভিসা দেব না। গুলশানে চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা রিয়াদের বাসা থেকে 2.25 কোটি টাকার চেক উদ্ধার করা হয়েছে। মিলেছে বেশ কিছু এফডিআর-এর নথি। ডিএমপি এই তথ্য জানিয়ে বলছে, চলতি বছর প্রতি মাসে 20 জন খুন হয়েছেন। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল বলেও দাবি পুলিশের। আলোচিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদ গুলশানের সাবেক এক এমপির বাসায় চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেয়ে এখন রিমান্ডে। গ্রেপ্তারের পর থেকেই দেশজুড়ে সমালোচনার ঝড় জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া এই সংগঠনটির নেতাদের নিয়ে। এরই মধ্যে সারা দেশে সব ইউনিট বাতিলও হয়েছে সংগঠনটির। কেঁচো খুঁড়তে সাপ বেরোনোর মতো করে বেরিয়ে আসছে রিয়াদের নানা অপকর্ম। সারা দেশের সকল কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হচ্ছে। এবার তার বাসা থেকে উদ্ধার করা হলো 2.25 কোটি টাকার চেক, যেটি 2 আগস্ট ক্যাশ করার কথা ছিল। সঙ্গে মিলেছে বেশ কিছু এফডিআর-এর নথিও। রিমান্ডে থাকা জনৈক রিয়াদ নামে একজনের বাসা থেকে পাওয়া গেছে 2,25,00,000 টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে পৃথক একটি মামলা কলাবাগান থানায় প্রক্রিয়াধীন রয়েছে। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ডিএমপির ব্রিফিংয়ে জানানো হয়, নানা অপরাধে 24 ঘন্টায় কবজি কাটা গ্রুপের 2 সদস্য সহ 186 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এ বছর প্রতি মাসে গড়ে 20 জন খুন হয়েছে বলেও তথ্য দেয়া হয়। গড়ে ঢাকা মহানগরীতে 20টির মতো খুনের ঘটনা সংঘটিত হয় প্রতি মাসে এবং এই সংখ্যা ডাকাতির ক্ষেত্রে গড়ে 5টির মতো ঘটনা সংঘটিত হয়। ডিএমপির দাবি, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল। মিটফোর্ডে সোহাগ হত্যায় 12 জনকে গ্রেপ্তার তার প্রমাণ। পুলিশ কিন্তু যথেষ্ট সক্রিয় রয়েছে মাঠে এবং মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আশুলিয়ায় চলছে বিএনপির সমাবেশ। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির রোজ। সাব্বির, সমাবেশে জমায়েত কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তাসনুবা। সমাবেশে মূলত এখন পর্যন্ত জনসমাগম, ব্যাপক জনসমাগম হয়েছে। আপনি জানেন আনুষ্ঠানিকভাবে 3টায় শুরুর কথা থাকলেও বিএনপি মহাসচিব ইতিমধ্যে চলে এসেছে। আর কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে আজকের এই সমাবেশটি শুরু হবে। এই সমাবেশটি মূলত বিএনপির যে জুলাই আগস্ট ঘিরে যে 36 দিনের কর্মসূচি তারই একটি আজকের এই নারকীয় আশুলিয়া স্মরণে। এবং এই নারকীয় আশুলিয়া স্মরণে মূলত যে বিষয়টি রয়েছে, আপনি জানেন গেল বছর কোটা সংস্কার আন্দোলন ঘিরে শাসকের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়ায় দেশের আপামর ছাত্র জনতা। 5 আগস্ট পতন হয় স্বৈরাচার শেখ হাসিনার। ঠিক সেদিনই সারা দেশের মতো আনন্দ উল্লাসে মাতে সাভারের আশুলিয়ার ছাত্র জনতাও। এক পর্যায়ে থানার দিকে অগ্রসর হতে গেলে পুলিশ সতর্কিত গুলি চালায় এবং পরবর্তীতে মৃতদেহ পুড়িয়ে ফেলা হয়। এরই স্মরণে মূলত বিএনপি আজকে এই নারকীয় আশুলিয়া স্মরণে যে জনসভা, সেই জনসভা করছে। আপনি দেখতে পাচ্ছেন এর মধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, বিএনপি মহাসচিব সহ অনেকেই রয়েছেন। অনলাইনে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীরা যেটি বলছেন বা আগত কর্মীরা যেটি বলেছেন আমাদেরকে, আগামী নির্বাচন ঘিরে
বিএনপির পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং শীর্ষ নেতৃবৃন্দ তাদেরকে সেই প্রস্তুতিমূলক বা সেই গঠনমূলক যে কার্যক্রম রয়েছে তারই একটি মূলত বার্তা আজকের এই সমাবেশ থেকে দেওয়া হবে। একই সাথে স্বৈরাচারের বিচারের বিষয়টিও সেখানে উল্লেখ করেছেন অনেক নেতাকর্মী। তো এখন পর্যন্ত সবাই আসতে শুরু করেছেন, আর কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে সাভারের এই আশুলিয়া শহরে প্রতিবাদ সমাবেশ। জি রোজ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় ও জাল রায় তৈরির অভিযোগের মামলায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে 7 দিনের রিমান্ড দিয়েছে আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহর আদালতে এই আদেশ দেওয়া হয়। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা খালিক মিয়া তাকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করেন। 2024 সালের 27 আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল মান্নান খান রাজধানীর শাহবাগ থানায় এই মামলা করেন। এতে অভিযোগ করা হয় খায়রুল হক একজন সরকারি কর্মচারী হয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বিদ্বেষমূলকভাবে রায় দিয়েছেন। তার বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী এবং নারায়ণগঞ্জে মোট 3টি মামলা আছে। 2010 সালের 30 সেপ্টেম্বর থেকে 2011 সালের 17 মে পর্যন্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন ABM খায়রুল হক। শাহবাগ থানার 13/8/24 একটা মামলায় সাবেক প্রধান বিচারপতি ওনাকে বিজ্ঞ আদালতে সুনির্দেশ দেখানো হয়। বিজ্ঞ আদালত ABM খায়রুল হককে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। মালয়েশিয়ায় চলমান অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে বাংলাদেশি সহ 171 জনকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। মালয়েশিয়ার প্রতিনিধি মোহাম্মদ আলী জানান, কুয়ালালামপুরের জালান মসজিদ ইন্ডিয়া এলাকায় চালানো অভিযানে 14টি প্রতিষ্ঠানে 758 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। নথিপত্র যাচাই শেষে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে 171 জনকে আটক করা হয়, যাদের অনেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অবৈধভাবে কাজ করছিলেন। আটক হওয়াদের মধ্যে ভারত, বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন, তবে তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। শুধুমাত্র বয়স 20 থেকে 50 বছরের মধ্যে বলে জানানো হয়েছে। রাশিয়ার পূর্ব উপকূলে 8.8 মাত্রার ভূমিকম্পের পর আঘাত হেনেছে সুনামি। মহাসাগরের উত্তাল ঢেউ আঘাত হেনেছে জাপান উপকূলেও। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল, পেরু, ইকুয়েডর, তাইওয়ান ও চীনে জারি করা হয়েছে সুনামির সতর্কতা। উপকূলীয় এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। স্থানীয় সময় বুধবার ভোরে রাশিয়ার পূর্বাঞ্চলীয় পেট্রোপাভলোভস্ক কামচার্স্কি শহর থেকে 125 কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে 19.3 কিলোমিটার গভীরে এর উৎপত্তিস্থল। এরপরই জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো শহরে 30 সেন্টিমিটার উচ্চতার প্রথম ঢেউ আঘাত হানে। উদ্ভূত পরিস্থিতিতে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে। কামচার্স্কির গভর্নর ভ্লাদিমির সোলোডভ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাফে একটি ভিডিও পোস্টে জানিয়েছেন, ভূমিকম্পটি ভয়াবহ ও কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী। ভূমিকম্পে রাশিয়ার কয়েকটি অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। বিধ্বস্ত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ বেশ কিছু ভবন। সুনামিতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির বন্দরনগরী সেভেরোকুরিলস্কের কিছু স্থাপনা ও জাহাজ। যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের হনুলুলু জরুরি ব্যবস্থাপনা বিভাগ বিধ্বংসী সুনামি ঢেউয়ের আশঙ্কায় সতর্কতা জারি করেছে। কয়েকটি উপকূলীয় এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়ার নির্দেশও দেওয়া হয়েছে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। চাকরি হারালেন কলকাতা নাইট রাইডার্সের শিরোপা জেতানো কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। হতাশাজনক পারফরমেন্সের কারণে চন্দ্রকান্তকে হেড কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে কেকেআর। 3 বছর আগে কলকাতার দায়িত্ব নেন চন্দ্রকান্ত পণ্ডিত। এরপর 2023 সালে প্রথম মৌসুমে 7 নম্বর থেকে আসর শেষ করে নাইট রাইডার্স। তবে এর পরের বছরই শিরোপা জেতে ফ্র্যাঞ্চাইজি। যদিও কেকেআর টিম ম্যানেজমেন্ট এবার শিরোপা জেতানো এই কোচের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ক্রিকেট ভিত্তিক সংবাদ মাধ্যম ক্রোক ইনফো বলছে, ভারতের মধ্যপ্রদেশ দলের ডিরেক্টর অফ ক্রিকেট হিসেবে যোগদানের কথা রয়েছে কলকাতার সদ্য সাবেক হাওয়া কোচের। তবে চন্দ্রকান্ত নিজের এখনও নিশ্চিত করেননি কোথায় যাচ্ছেন তিনি। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিবিসির সঙ্গেই থাকুন।